Hello guys, welcome to XYZ Animation School. সো আমরা আজকে শুরু করতেছি আমাদের অ্যানিমেশন আড্ডা। আমাদের আজকের আড্ডায় আছে শোয়েব রহমান ভুইয়া। আমি ওর সম্পর্কে কিছু কথা বলি যে ও হচ্ছে সম্ভবত 2017 মেভরিকে হচ্ছে গিয়ে অ্যানিমেশন কোর্স করা শুরু করে। ওর মুখ থেকে আমরা সবকিছু শুনবো যে ওর ব্যাক স্টোরি কি, তারপরে ও এখন কি করছে, সামনে কি করবে, এই সব কিছুই আমরা শুনবো। এখন কারেন্ট যে পজিশনটা সেটা আমি বলে দিচ্ছি যে আমরা একই সাথে অলিকে আছি, অলিকে কাজ করছি অ্যানিমেশন, ক্যারেক্টার অ্যানিমেশন নিয়ে। এরপরে আমরা কিছু কাজ দেখি, ওর ডেমো রিল প্লাস ওর বেস্ট বেস্ট শর্ট গুলো দেখে আসি, তারপরে আমরা ওগুলো নিয়ে গল্প করবো। সিটটা থাকতে অনেক ভালো হইতো, বাট নো প্রবলেম। নাইস, গ্রেট শট, অ্যামেজিং। তো আমরা চলে আসি শোয়েব রহমানের সাথে কথা বলতে। আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন, আমরা ওইটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাট আমরা এটা শুরু করতেছি অ্যানিমেশন আড্ডাটায়। আমরা অনেক আহ, ভালো ভালো গ্রেট গ্রেট আর্টিস্টের সাথে কথা বলবো, তাদের জার্নি শুনবেন, তাদের এইম শুনবেন, গোল কতটুকু অ্যাচিভ হয়েছে, আরো সামনে কতটুকু অ্যাচিভ করবে। এই জিনিসগুলো আমরা অনেক যখন জানতে পারবো বেশি করে, তখন আমরাও আমাদের ক্যারিয়ারের অনেক কিছু ডিসিশন, অনেক ভালো ভালো ডিসিশন নিতে পারবো। সো আমরা শুরু করি। শোয়েব, কি অবস্থা, কেমন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আমিও খুবই ভালো আছি। আমি অ্যানিমেশন আড্ডাটা শুরু করতে পেরে খুবই খুশি। আহ, মাঝখানে অনেক দেখা গেছে যে অত মানে তোমাদের সামনে সবসময় কথা বলে গেছি, কিন্তু এইভাবে কথা বলাটা হয়নি। সো দেখা যাক, আহ দোয়া করবা আমার জন্য। জি, জি ভাই। আচ্ছা। অবশ্যই আমরা দোয়া করব আমরা যাতে এই হ্যাঁ, শোটা আরো কন্টিনিউ করতে পারি। অবশ্যই কন্টিনিউ তাহলে করবো আমাদের এবং খুব 3D আর্টিস্টদের জন্য অনেক ভালো হবে। এই এই মানে আমি শুরু করছি অনেক একটু প্রফেশনাল ভাবে, বাট আমি চাইতেছি না যে এটা খুবই মানে এরকম একটার পর একটা খুব অর্ডারলি জিনিসগুলো চলবে। এখানে একটু এদিক ওদিক হোক, কারণ এটা একটা আড্ডা দিচ্ছি, ডিজিটালি আড্ডা দিতেছি। এটা একটা চায়ের দোকানে আড্ডা দিলে যেরকম আড্ডা দিব ওরকম ভাবে আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি বা করব সামনে। আর টু ইজি হই। তুমি তো ইজি আছো দেখে জি, বোঝাই যেতেছে, কিন্তু আমি ইজি নাই, কারণ আমার জি ভাই। পোস্টিং করতে হচ্ছে। উপস্থাপক হ্যাঁ, বিষয়টা অনেক বড়, জি, জটিল বিষয়। আচ্ছা, তো আমরা মোটামুটি তোমার কাজগুলা দেখলাম, খুবই সুন্দর কাজ। যদিও প্রথম যেই ডেমো থ্যাংক ইউ। রিলটা দেখতেছিলাম সেটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন ধরে আপডেট করো না। তোমার লাস্ট শট হচ্ছে যেটা, যে আমরা সাউন্ড সহ দেখলাম, সিনেমেটিক শট, এই শটটা তুমি হ্যাঁ, করছো, এটা এটা মনে হয় তোমার লাস্ট। আমরা একটু আগে থেকে আমি কোশ্চেন করব, কোশ্চেনের মধ্যে দিয়ে আমি তোমার স্টোরি গুলাকে জানার চেষ্টা করব, সাথে সাথে অন্যান্যরাও জানবে। সো আমি করি যে তুমি পড়াশোনা থেকে শুরু করি, যে তুমি কি কি পড়াশোনা করছো, কোন সময়ে পাশ করছো, তারপরে কি, এই এই জিনিসগুলো বলো। আমি হচ্ছে ভাই 2016 সালে ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনার সামার 16 ব্যাচের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি করতে জয়েন করি, আন্ডারগ্রেড করি। তো ওই আন্ডারগ্রেডটা করার সময় আমি আসলে ছোটবেলা থেকেই মানে গ্রাফিক ডিজাইনিং বলেন, তারপর কমিক বুক আর্ট বলেন, এগুলা সবসময় শিখতাম। তারপর Adobe Animate এ টুকিটাকি অ্যানিমেশন করতাম।
হুম। তো মানে অ্যানিমেশন করতে ভালোই লাগতো। তো দেখা যাচ্ছে পড়াশোনার পাশে কোনো গ্যাপ পাইলেই অ্যানিমেশন করতাম। তারপর কমিক বুকের ড্রইং গুলা করা শিখতাম। তো এইভাবে ব্র্যাক ইউনিভার্সিটি ত্রিপলিতে ঢুকলাম। ঢোকার পর বেশ কিছুদিন পড়াশোনা করতে পরে এই ম্যাভরিক এর কোর্সটা সম্পর্কে জানতে পারলাম। তারপরে ম্যাভরিক এর কোর্সটা এরকম ছিল যে আপনি তুমি কোর্সটা করাবেন। কার কাছে জানতে পারলা? ও ম্যাভরিক এর কোর্সটা জানতে পারছি আমার ভাই। আমার ভাই একদিন আমাকে ফোন দিছে। হ্যাঁ, ফোন দিয়ে বলে যে, তোমার ভাই "এই কোথায় তুই থাকে? জন ভাইকে আমার ভাই বিদেশে থাকে আচ্ছা, আচ্ছা। আমেরিকাতে। তো ওইখান থেকে ফোন দিয়ে আমাকে বলল যে, "এই তুই জন ভাইকে চিনিস কিনা? অ্যানিমেশন করে।" আমি বললাম, "হ্যাঁ, চিনি। তো তুই যেহেতু অ্যানিমেশন শিখতেছস ওই কোর্সটা কর। ওইখানে কোর্সটা করলে ইন্টার্ন হওয়ারও সুযোগ আছে।" তো ওই হিসাব করে ১ম দিকে ইন্টার্নশিপ এর জন্যই যে করব এরকম না। ১ম এ অ্যানিমেশন কি জানতে চাইলাম। কারণ সবসময় আসলে একদম নিচে থেকে অ্যানিমেশন শিখছি। YouTube দেখে গুতাগুতি করে অ্যানিমেশন শিখছি। তো তুমি এর আগেও তো অ্যানিমেশন করতা? হ্যাঁ, আমি এর আগেও Adobe Animate বা যেটা আগে Flash ছিল, ওই Flash এ অ্যানিমেশন করতাম। বাহ! তো ওইটা মানে ওইটা আসলে অ্যাকচুয়ালি অ্যানিমেশনের প্রিন্সিপাল বা গ্রামার এগুলা কিছুই জানতাম না। খালি ক্যারেক্টার নড়ায় দিতাম বা এই টাইপের শিখতাম। নিজে যতটুকু শিখা যায়। তারপর ফাইনালি কোর্সটাতে ঢুকলাম। কোর্সটাতে ঢোকার পর দেখলাম যে 3D ক্যারেক্টার অ্যানিমেশন এটা আমার সাথে যাচ্ছে। আ কেন যাচ্ছে এটা হচ্ছে মানে আমি ছোটবেলায় অনেক পুতুল নিয়ে খেলতাম। জিআই জো বলেন, ট্রান্সফরমার্স বলেন। এরকম অনেক খেলনা ছিল আমার পুতুল ছোটবেলায়। বলা যাবে না। বলতে হবে ফিগার, অ্যাকশন ফিগার। ফিগার, অ্যাকশন ফিগার। আচ্ছা, আমি একটু বেশি ছোট পুতুল বাচ্চাদের মতো হ্যাঁ, বলছি হ্যাঁ। পুতুল। মানে আসলে আমার অনেক ওই আ স্মৃতিটার ওই মধ্যে চলে গেছিলা তুমি। স্মৃতিটা থেকে হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা। অ্যাকশন ফিগারই বলতো এগুলাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো মানে আমার বন্ধু-বান্ধব বুঝতো না এগুলো অ্যাকশন ফিগার, জিআই জোর অ্যাকশন ফিগার ছিল, ট্রান্সফরমার্স এর অ্যাকশন ফিগার ছিল। তো ওগুলো নিয়ে খেলতাম। তো 3D তে যখন মায়াতে অ্যানিমেশন করতেছি তখন এরকমই মনে হচ্ছে যে একজন রিগ আর্টিস্ট আমাকে একটা এরকম অ্যাকশন ফিগার বানায় দিছে একটা 3D সফটওয়্যারের ভিতরে। হুম, আমি ওকে যেভাবে নাড়াচ্ছি ও সেভাবেই নড়তেছে। এখন ছোটবেলায় এরকম একটা ইমাজিনেশন কাজ করতো যে জিআই জোটার হাত উপরে উঠাই দিলে মনে করতাম যে জিআই জোটা পাঞ্চ করতেছে। তো ওই জিনিসগুলাই 3D অ্যানিমেশনের মজাটা আসলে এইখানে। যে ওই জিনিসগুলাই মনে হয় যে আমি ক্যারেক্টারটার হাত একটু নড়ায় দিলাম, হুম, মনে হচ্ছে পাঞ্চ করা শুরু করতেছে। রাইট। তো ওইটা খুব ভাল লাগছে এবং ওইটা আমায় অ্যাডাপ্ট করতেও আমার খুব সোজা হইছে ওই জায়গাতে যেহেতু মনে হচ্ছিল যে আমি আসলে পুতুলগুলা মানে অ্যাকশন ফিগার গুলা নিয়ে খেলতেছি। হ্যাঁ, তো এইজন্যই আসলে ইন্টারেস্টটা জাগে। তো জাগতে পরে চিন্তা করলাম যে না এখানেই যদি ইন্টার্নশিপ হয় বা এইভাবেই যদি ক্যারিয়ারটা শুরু করা যায়, why not? তো এইভাবে আস্তে আসলে পড়াশোনার পাশাপাশি আমি পড়াশোনা করতাম। আ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও খুব সোজা একটা সাবজেক্ট এমন না। খুব কষ্ট করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পড়তাম। পাশাপাশি ফ্রি টাইমে অ্যানিমেশন করতাম। তো এইভাবে আস্তে আসলে ক্যারিয়ারটা হয়। মানে তুমি এই হচ্ছে আরকি। তার মানে 2017 এর কথাই বললাম। তাই না? হ্যাঁ। 2017 তো এ হচ্ছে 16, 17 হুম, 16 এ কি কোর্সে ঢুকছিলা? না, 17 এ সি সম্ভবত। না, 17 এর লাস্টে কোর্সে ঢুকছি। হ্যাঁ। তো তো 17 এও তারপর দেখা আমারও লাইফে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট টাইম টিচিং প্রফেশনে আসছিলাম। আমি প্রফেশনও বলতে পারি। কারণ হ্যাঁ, ওইখানে আমি মানে মানি পাইতাম তোমাদেরকে শেখানোর জন্য। অ্যান্ড আ এবং টিচিংটা খুবই এরকম ছিল মানে আমি কারো কখনো শিখাই নাই। নিজে যা শিখে কাজ করতেছি বাট কখনো কারো শেখানো হয় নাই। তখন খুব টেনশনে ছিলাম যে কিভাবে শিখাবো এদেরকে। তুমি ফার্স্ট ব্যাচের ছিলা। সো কিভাবে হ্যাঁ, শিখাবো, তোমাদেরকে কিভাবে খুবই ইজি ওয়েতে অ্যানিমেশন গুলাকে খাওয়াইতে হবে। তোমরা মজা করে খাবা। এই জিনিসগুলা খুব চিন্তা করতাম। নাইস ওই মোমেন্ট গুলা খুবই ইন্টারেস্টিং ছিল। আমরা হ্যাঁ, এইভাবেও তো কথা বলতে পারি। মনে হবে যে তুমি আমার পাশে, আমি তোমার পাশে। এভাবে এদিকে না অন্যদিকে। না, না, তুমি এই পাশে। হ্যাঁ, এই যে এইরকম। মনে হবে যে একই স্টুডিওতে আছি আমরা, ২ জন ২ পাশে।
কিন্তু যে আবার ক্যামেরাতে তাকানোর জন্য মাঝে মধ্যে সাইডে ক্যামেরাতে তাকাতে হবে। তাকাবা, ওইটা হচ্ছে ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানকে দেখবা মাঝে, মাঝে। কিন্তু এই জায়গায় তো কিছু নাই। কিছু এজন্য নাই। ওর দিকে তাকায়ও থাকতে ভাল লাগবে না। রাইট। কিছু রাখতে হবে। একটা স্ক্রিন বা কিছু। তো আ জিনিসটা হচ্ছে তুমি ঘুরে বসতে পারো, সমস্যা নেই। এটা জাস্ট দেখলাম যে কেমন লাগে। তো জিনিস হচ্ছে যে তুমি অ্যানিমেশন কোর্স করা শুরু করলা। কয় মাসের কোর্স ছিল এটা? ৬ মাসের কোর্স। অনেক ৬ বড়। মাসের কোর্স? ৬ হ্যাঁ, হ্যাঁ। মাস নাকি ৪ মাস? না ৬ মাস ছিল। পরে মনে হয় ৪ মাস হইছে নাকি? ৬ মাসই ছিল। এক এরপর থেকে ইউনিভার্সিটি ৪ মাসে আনছে। মেবি। আচ্ছা। সো ওইখানে তুমি কোর্স করলা। ওইখানে আ মোটামুটি তো সবই করাইছিলাম। হুম, হ্যাঁ, লিপ সিঙ্ক হুম। পর্যন্ত হয়তো করাইছিলাম। তারপরে হুম। দেন তুমি কি করো? মানে এই কোর্সটা শেষ করার পরে কি করছো? কোর্স শেষ করার পর আমার ইন্টার্ন অফার পাই আমি। আমাদের একটা প্রজেক্ট ছিল সেটা ছিল চাচা বাহিনীর আজব কাহিনী। হ্যাঁ, এটা বাচ্চাদেরকে ডেডিকেট করে একটা টিভি সিরিজ হবে। আমাদের বিভিন্ন বাংলা ফেরি টেলস নিয়ে হচ্ছে লোডটা সাজানো ছিল। তো কোর্স করার পর ওইটার ইন্টার্নশিপ করছি। তারপর ওইখান থেকে জবও করছি। ইন্টার্নশিপ মনে হয় ৩ মাসের ছিল। আমার ইন্টার্নশিপটা এটা আনপেইড হচ্ছে ছিল। মেভরিক কিন্তু স্টুডিওতে। মেভরিক স্টুডিওতে হ্যাঁ। কিন্তু একজনের ইন্টার্নশিপ পেইড ছিল। আমারটা আনপেইড ছিল। তারপর আমরা চাকরি পাই। চাকরি পাওয়ার পর কিছুদিন চাকরি করি। হ্যাঁ, তো চাকরি করার পর পরে দেখা যায় যে ওই সময় আমি ভার্সিটিও করতাম, আবার মেভরিকে চাকরিও করতাম। তো দেখা যাচ্ছে ভার্সিটি অনেক থেকে টাফ বের হয়ে চাকরি ছিল। করতাম। অনেক টাফ সময় গেছে। অনেক মজার সময়ও গেছে। আ রিক্সা দিয়ে অনেক চলাচল করছি, বাসে চলাচল করছি। তো এটা হইতে, হইতে তারপরে কিছুদিন আপনার ওই পরে প্রজেক্টটা লাস্টের দিকে দেখা গেছে যে ওই প্রজেক্টটা তেমন প্রোগ্রেস করে নাই। তো প্রজেক্টটা তো যে ওই প্রজেক্টটা প্রজেক্টটা তো মোটামুটি আমরা ৬ টা না ৭ টা এপিসোড করেছিলাম। আমরা ৭ টা এপিসোড করছি, তো হ্যাঁ। তো ওই এরপরে হয়তো সময় ফান্ডিং-টান্ডিং এর কিছু ইস্যু তোমার তোমার যেমন মনে করো যে এই যে কোর্স করার পরপরই তুমি একটা বড় প্রজেক্টে ঢুকছো। ঢুকার পরে হুম, ওইটার মধ্যে অনেক চ্যালেঞ্জ ছিল। সো হুম, ওই সময় কি তোমার অনেক বুস্ট হইছে? আ মানে কোর্স হ্যাঁ। করার পরপরই? কোর্স করার পর যখন প্রজেক্টে কাজ করছি তখন অনেক বুস্ট হইছে। কারণ প্রজেক্টের সময় দেখা যায় টাইমলাইন গুলো অনেক স্ট্রিক্ট থাকে। তারপর আবার পলিশ করার অনেক জায়গা থাকে। তো কনফিডেন্ট ও বাড়ে বারবার ভালো কাজ করলে। দেখা যায় যে আমি কাজ করতেছি, আমার কাজগুলা দেখতে পারতেছি বা রেন্ডার হচ্ছে। এরকম জিনিস থাকলে তখন দেখা যায় যে কাজের আউটপুট গুলা দেখতে পারলে একটা মোটিভেশন কাজ করে। তো ওই রাইট। প্রজেক্টে এরকমই ছিল যে মানে আগে তো কোনো সময় আমার কাজ পাবলিশ হবে বা আমার কাজ অন্য কেউ দেখবে বা রেন্ডার হবে এই জিনিসটা তো ভাবিনি। হুম, তো যখন প্রজেক্টে কাজগুলো করতাম তখন দেখা যাচ্ছে যে কাজ কেউ দেখতেছে, তারপর পাবলিশ হচ্ছে বা হবে। তো ওই জিনিসগুলো মোটিভেট করতো সবসময়। আচ্ছা। বাসায় কাজ করার তুলনায়। ওইটা পরে কিভাবে তুমি এই যে এখন যে অলিকে আছো, আ ওইখান থেকে এখানে কিভাবে আসলা? ওই প্রজেক্টটা যেটা যে দেখা গেছে যে ওইটা একসময় প্রজেক্টটা অফ হয়ে যায়। তো অফ হয়ে যাওয়ার পর তখন আমি আ প্রায় বেশ কিছুদিন বাসায় অ্যানিমেশন করতাম নিজে, নিজে। হুম, আর দেখা যাচ্ছিল যে অনেক ল্যাকিংস ছিল। মানে ওই প্রজেক্টের কাজও ছিল। এরপরেও দেখা যাচ্ছে যে একদম স্মুথ অ্যানিমেশন করার ক্ষেত্রে অনেক ল্যাকিংস ছিল। প্ল্যানিং এর ক্ষেত্রে অনেক আন্ডারস্ট্যান্ডিং ভুল ছিল। তো এগুলা বাসায় ধীরে, ধীরে বাসায় বসে অ্যানিমেশন করতাম পড়াশোনার পাশাপাশি। আপনি হয়তো অলিকে চলে যান মেভিক থেকে। হুম, অলিকে যাওয়ার পর অলিকে একটা প্রজেক্ট আসছে সেটা হচ্ছে একটা জাপানিজ অ্যানিমে। ওই অ্যানিমেটা প্রজেক্টটা অলিক পাবে। তো তখন হচ্ছে অলিকের অ্যানিমেটর দরকার ছিল। তো ওই সময় তখন আপনি আমার সাথে যোগাযোগ করেন। ওইটা হচ্ছে আপনার করোনার সময়। তো করোনার সময় দেখা গেছে যে কেউ চাকরি করতে চাচ্ছিল না। সবাই বাসায় বসে থাকলেই বাঁচে। যে বের হইলে কি না কি হয়। হুম, হুম। ১ বছর যদি বেঁচে থাকতে পারি এরপরে না হলে আবার চাকরি করে টাকা পয়সা কামানো রাইট। যাবে। হ্যাঁ। এই টাইপের অনেকে সবাই বাসায় বসেছিল সেভিংস করে। তো ওই সময় কাজটা আসে। আসার পর বাসায় আমি সবার সাথে অনেকবার কনসাল্ট করি যে আমি অ্যাকচুয়ালি কাজটা করব কিনা। ১ম দিকে না করে যে করার দরকার নাই। কারণ কাজটা শুরু হইতে মনে হয় ৪-৫ মাস আমাদের হাতে এরকম একটা টাইম ফ্রেম ছিল।
তো তারপরে একসময় আবার করোনাটা আস্তে, আস্তে যখন সবাই used to হওয়া শুরু করে তখন আমার ফ্যামিলি মেম্বাররা আসলে ওই ১ম এ ভয় পাইছিল। পরে লাস্টের দিকে আমার ফ্যামিলির কেউ আসলে করোনাকে অতটা ভয় পায় নাই। তো তখন ভাইয়া, আম্মু সবাই বলল যে, "আচ্ছা ঘরে বসে আর লাভ।" আমাকে বলল যে, "ঠিক আছে আমি এই কাজটা করতে যাই, সমস্যা নাই।" তো তখন আমি জবটা পরে আপনাকে জানাইলাম। অলিগকে জানাইলাম যে, "না আমি জয়েন করতে পারব।" তো এইভাবে আমরা তারপর ওই জাপানিজ কাজটা নেই। এই। ওইখান থেকে শুরু তারপরেই আমার হইছে অলিকের অলিকের যাত্রা জার্নি। শুরু। হ্যাঁ, অলিকে হ্যাঁ, তারপর এখান আমরা থেকেই অনেক অলিকে। অনেকগুলো প্রজেক্ট করলাম। জাপানিজ এই কাজটাই তো আমরা অনেক দিন ধরে করলাম। হ্যাঁ। তারপর তো তো এখন আবার ওই কাজটাও আমি পুরাপুরি করতে পারি নাই এটাও বলি। মাঝখানে অফ অন জাপানিজ ছিলা। কাজটা হ্যাঁ, জাপানিজ কাজটা নেওয়ার পর দেখা গেছে যে এমন সময় ওই কাজটা করতে, করতে আমার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার শুরু হয়ে যায়। তো ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে দেখা যায় যে আমাদের প্রজেক্ট থাকে, আরো অনেক কিছু থাকে। সো যেটা আমার কাছে ওই সময় আসলে অনেক ওভারওয়েলমিং ছিল। এত কাজ কিভাবে করব? আচ্ছা। এইখানে প্রজেক্টের কাজ, ওখানে। তো পরে আমি চিন্তা করলাম ওই সময় যে আমি তাহলে অ্যানিমেশন এ ব্রেক নিয়ে ট্রিপলি গ্র্যাজুয়েশনটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। তো ওইটা শেষ হয়ে গেলে যেটা দেখা যাবে যে আমার হাতে আমি অ্যানিমেশন না করতে পারলেও আমার একটা ট্রিপলি সার্টিফিকেট থাকবে। ওই সার্টিফিকেট দিয়ে আমি যেকোনো জায়গায় চাকরি করে আমি আমার লাইফটা আগায় নিতে পারব। আচ্ছা, তো আচ্ছা। আর অ্যানিমেশনে তো অলরেডি আমি অলরেডি অনেক কিছু প্রুভ করছি যে আর কিছু না হইলেও আমারে একটু চাকরি দিয়েন। তো ওই হিসাবে আমি তখন চিন্তা করলাম যে আপাতত অ্যানিমেশনটা ব্রেক দিয়ে ট্রিপলিটা শেষ করি। তাহলে আমার হাতে কিছু অপশন হলেও থাকবে। হুম, তারপর অ্যানিমেশন ট্রিপলি তখন আমি অলিগ থেকে ব্রেক নেই। ১ বছরের স্টাডি লিভ বলা যায় বাট মানে ইনফরমাল ফরমাল হুম, ওইভাবেই ২ টাই যে স্টাডি লিভই দিছে বাট বলে নাই যে অ্যাকচুয়ালি যে স্টাডি লিভ। হুম। তো আমি ওইভাবে ১ বছরের জন্য একটা ব্রেক নেই। ব্রেক নেয়ার পর ব্রেক নেয়ার সময় মজার কাহিনী যে আমি মাঝে, মাঝে অলিকে যাইতাম কফি খাইতে। তারপর অলিকে যেয়ে আপনার ওই ইয়ে ক্লাস করতাম। আমার সুপারভাইজারের সাথে কথা বলতাম। তো এটা নিয়েও অলিকে সবাই অনেক মজা করতো মাঝে মধ্যে যে চাকরি করি নাই এসে খালি ক্লাস করতে আসতেছি অলিকে। রাইট। এইরকম বিষয়গুলো হয়ে গেছে। বাট অলিকের এনভায়রনমেন্ট ও ভালো। এটার কারণেই সবসময় কাজ করতে ভালো লাগে, মোটিভেটেড ফিল করি। তো তারপরে আমার গ্র্যাজুয়েশনটা ফাইনালি শেষ করার পরে ১ বছর গ্যাপ নিছি। এরপরে এখন অলিকে ঢুকছি। এরপর থেকে অলিকে মোটামুটি রেগুলারই আছি। নাইস। অলিকের আ তো তুমি তোমার টিচিং মনে হয় শুরু হয়েছে অলিক থেকে। রাইট? সো হ্যাঁ, আমি ওইটার তারপর ওইটার এক্সপেরিয়েন্সটা বলো। যে আমি টিচিং ছেড়ে দিছি, তোমাদেরকে অ্যানিমেটর বানায় দিছি। এরপরে এখন তোমরা হচ্ছে গিয়ে এখন টিচিং করো। তুমি তারপর ওয়ালিদ। হ্যাঁ, সো ওয়ালিকে টিচিংটা কিভাবে শুরু হইলো? তারপরে ওইখানে তুমি টিচিং করলা। এখন হয়তো তুমি আবার অফ দিছো। বাট এই এক্সপেরিয়েন্সটা বলো। অলিকের অ্যানিমেশন স্কুলটা তো নিয়ে বলো। অলিগের অ্যানিমেশন স্কুলের সিস্টেমটা ছিল হচ্ছে অলিগ একটা সময় মানে অলিগ কাজ পাচ্ছিল অনেক কিন্তু দেখা যাচ্ছিল যে ক্লায়েন্টরা বলতেছে যে অ্যানিমেটর বাড়াও। হুম, কারণ ওরা বেশি অ্যানিমেটর থাকলে কাজ দিতে হুম, পছন্দ করে। হুম, তো এইটার কারণে অলিগ চিন্তা করল যে তারা এমন অ্যানিমেটর বা এমন অ্যানিমেটর ট্রেন করবে যারা অ্যাকচুয়ালি মানে বিদেশে যেই পাইপলাইনে কাজ হয় বা অ্যাকচুয়াল পাইপলাইন যেটা মানে পাইপলাইন তো অনেক আছে। পাইপলাইন তো আর ১ টা ২ টা না অনেক পাইপলাইন আছে। মানে একটা একদম স্ট্যান্ডার্ড পাইপলাইন যেটা দিয়ে মনে করেন বিদেশি কাজ করা যায় বা আনা যায়। তো ঐরকম পাইপলাইনে যাতে অ্যানিমেটর রেডি করা যায়। এটা ছিল অলিকের ফার্স্ট টার্গেট। তো আমরা এইটাকে বেস করে তখন আমরা চিন্তা করলাম যে একটা কোর্স রেডি করি। সো ওই কোর্সটাতে আমরা শিখাবো এবং অলিকের আমরা যখন শিখাচ্ছিলাম তখন খুব কম একটা কোর্স ফি ছিল। কোর্স ফিটা অনেক মিনিমাম ছিল। মেইন কারণ ছিল এটাই যে আমরা যাতে দ্রুত আমাদের মেইন টার্গেট এরকম ছিল না যে অ মানে স্টুডেন্টদেরকে শিখায় অলিক সারভাইভ করবে। অলিকের টার্গেট ছিল যে হিউম্যান রিসোর্স রেডি করা দ্রুত যাতে আমরা বড় ক্লায়েন্ট পিচ করতে পারি। হুম, তো ওইটার কারণেই আমরা ওইভাবে অ্যানিমেশন কোর্স গুলা করছি। তারপর ওনাদেরকে শিখাইছি। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি মানে এর আগে মানে অনেক কিছুই শিখাইছি। আমি স্কাউটিং করছি বা এর আগেও বিভিন্ন কোচিং সেন্টারে স্যারদের সাথে আচ্ছা। একটু টুকিটাকি কাজ করছি। তো আমার মানে কাছে টিচিং এর অ্যাকচুয়ালি শিখানোর ইটা ছিল। জিনিসটা হ্যাঁ, মানে আমার কাছে কোনো সময় আসলে কাউকে শিখানোর ব্যাপারটা আমার কাছে কোনো নতুন কিছু কোনো সময় মনে হইতো না। ইভেন কি ব্র্যাকে ট্রিপলি পড়ার সময় দেখা গেছে যে অন্যদেরকে শিখাচ্ছি।
তো অত ভালো স্টুডেন্ট না আমি, বাট যতটুকু পারতাম শিখাইতে পারতাম। তো ওইটার কারণে আমি কোন সময় শিখানোর সময় আমার নার্ভাসনেস ছিল না। তো পরে শিখানো শুরু করছি। শিখানো শুরু করার পর দেখা গেছে যে না, স্টুডেন্টরা ভালো, অ্যানিমেশনও ভালো শিখাইতে পারতেছি। স্টুডেন্টরাও ভালো রিসিভ করতেছে। তো এভাবে দেখা গেছে যে তো আস্তে, আস্তে তো এভাবেই অলিক স্কুলটা, অ্যানিমেশন স্কুলটা এখন হয়তো অনেকগুলা ব্যাচ, ৮ নাম্বার না ১০ নাম্বার ব্যাচ চলতেছে। ৮ নাম্বার। এই আরকি। সো জি, আমি এখানে একটু মার্কেটিং করে দিতেছি। এখানে যদিও জি, আ মানে আমি কথা বলতেছি হচ্ছে XYZ অ্যানিমেশন স্কুল থেকে, বাট আমি মার্কেটিং হুম, করতেছি অলিকের অ্যানিমেশন স্কুলের। সো হ্যাঁ, জিনিসটা হইতেছে যে আ এখন হচ্ছে ওয়ালিদ আ ও হচ্ছে গিয়ে ওইখানে শেখায় ক্যারেক্টার অ্যানিমেশন, এবং আমরা এটার পুরো একটা সিলেবাসটাই হচ্ছে গিয়ে আমার তৈরি। আমি হচ্ছে গিয়ে পুরা পাইপলাইন এমনভাবে সিলেবাসটা করা হইছে যে আমি যেভাবে শিখাইলাম ঠিক সেইভাবে ওরাও শিখাচ্ছে। ওরাও হুম, ঠিক সেম ওয়েতে এমনভাবে শিখাচ্ছে যেন ইন্ডাস্ট্রি লেভেলে যারা বড়, বড় অ্যানিমেটররা বাইরের যেইসব কাজ-টাজ দেখি, ওইখানে যেইভাবে কাজ হয়, যেইভাবে একটা অ্যানিমেটর কাজ করে, ঠিক একইভাবে এখানে অলিকে কাজ শেখানো হয়। এখানে এখন এখানেও। ৩ মাসের একটা কোর্স। এই ৩ মাসের কোর্স মেবি এখন মনে হয় আমি টা টাকাটা আমি জানি না। বাট অলিকের পেজে ঢুকলেই পাওয়া যাবে। এটা তোমরা যারা ইচ্ছা করো একটু অলিকের পেজে ঢু মারো। ঢু মাইরা তারপর দেখো যে কি অবস্থা। বাট এইটুকু গ্যারান্টি বা আশা বা হোপ এইসব জিনিস দিতে পারি যে ওইখান থেকে শিখলে একদম পিওর ক্যারেক্টার অ্যানিমেশন শিখতে পারবা। শেখাটা হচ্ছে তোমার উপরে। যেসব জিনিস জানাবে সেসব জিনিসপত্র তো ওয়ালিদ বা টিচার ওইভাবে জানাবেই। বাট যা গ্র্যাব করার সেটা তোমার গ্র্যাব করতে হবে। ওকে। তারপরে নেক্সটে আমরা আসি। নেক্সটে আসি হচ্ছে আমার কিছু কিছু লিখে রাখছিলাম ওইটা একটু দেখি। র‍্যাপিড ফায়ার। র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেন না? আচ্ছা, হ্যাঁ, যদি এরকম একটা রেডি করতে হবে র‍্যাপিড ধরো ফায়ার। আচ্ছা তোমার এই বেস শটটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। যে এই যে আমরা আচ্ছা। বেস শটটা দেখলাম, এই বেস শটটা আমরা আরেকবার দেখতে চাই। আমি আরেকবার মাঙ্কি অ্যাটাকটা আজ ২ টাই আমরা দেখব। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট আমার আমার কাছে। যে পুরা সিনেমেটিক শটটা এটা আ হ্যাঁ, সিনেমেটিক শটটাই দেখি। মাঙ্কি নিজে অ্যাটাকটা আমার আমি আপডেট নিজে করা লাগবে। বলতেছি যে এই শটটা শোয়েবের আইডিয়া। বাট আমি আ এখানে ডিরেক্টর হিসেবে ছিলাম, অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে। সো আমরা ২ জন মিলে এটাকে অনেক ভালো করার চেষ্টা করছি একটা টাইমের মধ্যে। হুম। সো এইটা একটা জিনিস, এটা আমরা একটু আরেকবার দেখি। এটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো, তারপরে ওইটাতে যাব। নাইস। সো এই যে এখানে আমি এটা বন্ধ করে দিলাম, লুপ দিয়ে দিলাম। এখন আমরা এটা নিয়ে কথা বলবো। সো এই যে আমি যদি এখন বলি যে এটার আইডিয়া কেমনে বের করছো? এত বড় একটা শট মানে কেমনে থিংক করছো এটা? কেমনে মাথায় আসছে? মানে সামনে যারা তোমার এটা দেখে ইন্সপায়ার্ড হয়ে কেউ যদি কিছু করতে চায়, মানে এরকম ধরনের শট হুম। বানাতে চায় তাহলে কিভাবে করবে? তো ফার্স্ট এ আমি যখন এই শর্টটা বানাই তখন আমি রিসেন্ট একটা মুভি দেখছিলাম। মুভিটার নাম ছিল 'পুস ইন বুটস'। হুম, তো 'পুস ইন বুটস' টা দেখার পর আমাকে যখন বলা হইছে একটা অ্যাকশন সিনেমেটিক সিন বানাইতে হবে, হুম, তখন আমি চিন্তা করছি 'পুস ইন বুটস' এর ওই নেকড়ে, হুম, নেকড়েটা যে আসে তারপর পুস যে ওর সাথে মারামারি করে, হুম। ওই কয়েকটা মারামারি আমার কাছে খুব ভাল লাগছিল। তো ওকে। ওইটা হইছে আমার ইনিশিয়াল ড্রিভেন ফোর্স। আচ্ছা। কিন্তু ওইটা থেকে কিন্তু আমার এই ফাইনাল রেজাল্ট অনেক চেঞ্জ। অনেক, তো অনেক চেঞ্জ কিভাবে হয়। চেঞ্জ হয়েছে? হুম। তো ওই 'পুস ইন বুটস' থেকে তখন আমি কি করলাম? মেইন 'পুস ইন বুটস' এর লাস্টে একটা ফাইট সিন আছে। হুম, ওই ফাইট সিন গুলো আমি নিছি। আচ্ছা। নেয়ার পর পরে চিন্তা করলাম যে ওই ফাইট সিনটাকে ডেভেলপ করার, মানে ওই ফাইট সিন ডিরেক্ট যদি দেখায় দেই, হ্যাঁ, তাইলে এই সিনেমেটিক শটটা ভাল লাগবে না। তো ওই ফাইট সিনে যাওয়ার জন্য কিছু জিনিস, আরো কয়েকটা সিন নিছি ডেভেলপ করার জন্য। যেরকম আপনার ওই হুম, কং ফু পান্ডা থেকে নিছি। হুম, তারপর অনলাইনে কিছু অ্যানিমেশন ডেমো রিল দেখছি। সো ডেমো রিল গুলা সাধারণত কিরকম হয়?
ওগুলা স্টাডি করছি আমি যে দেখা যায় যে ডেমো রিল গুলা আমাদের টাস্ক ছিল যে এটা সিনেমেটিক শর্ট হবে বাট তারপরে ডেমো রিল টাইপের হবে। তো সাধারণত ডেমো রিল গুলাতে এনাফ টাইম থাকে যে বডি মেকানিক্স বোঝানোর জন্য বা ফেশিয়াল এক্সপ্রেশন বোঝানোর জন্য। আর যেটা সাধারণত একটা মুভিতে দেখা যায় যে খুব তাড়াতাড়ি মারামারি হচ্ছে। তো ওই সবকিছু মাথায় রেখে সবকিছুর একটা ব্লেন্ডিং বের করে তো এইভাবে আমি শর্ট গুলা সাজাইছি। মানে সাজানোর মানে পর আমি তারপরে এটার আরো ইজিতে বলি যে তুমি তোমার মেইন ইন্সপিরেশনটা ছিল পুস ইন বুটস, ওইটার মারামারি। দেন তুমি হ্যাঁ, থিঙ্ক করছো দুইটা ক্যারেক্টার, কে ভালো কে হ্যাঁ, খারাপ এইগুলো চিন্তা করছো, এবং আরো অনেক ডেমো রিল বা অনেকের কাজ দেখছো। অনেকের কাজ দেখে অনেকের কাজ দেখছি। তারপরে তুমি একটা এই সব মিলায় তুমি একটা তোমার মেইন চ্যালেঞ্জ ছিল যে তুমি সিনেমেটিক শট করবা, দুজন মারামারি করতেছে। এখন এর মধ্যে কি হ্যাঁ, কি মারামারি দিবা? তুমি তো মারামারি পারো না, বাট তুমি না, একজন অডিয়েন্স হিসেবে অনেক কিছু দেখছো, অনেক মুভিজ দেখছো, অনেকের কাজ দেখছো, সো ওই প্রত্যেকটা জিনিস মিলায়ে তুমি একটা থিঙ্ক করছো। এমন না যে আরেকটা শট থেকে এখানে একটা কিক মারছে, সেই কিকটা তুমি এখানে মারে দিলা, সেটা না, না, রাইট? না, ডিরেক্ট এরকম না। না, ডিরেক্ট ওরকম না, আমি থিম জাস্ট গুলা নিছি। থিম গুলা নিছো, হ্যাঁ, ইন্সপায়ারেশনটা নিছো, সো হ্যাঁ, ওই ফোনে করে তারপর দেন একটা মোটামুটি একটা ফুল স্টোরি দাঁড় করাইলা যে এখানে এইভাবেই মারবে, এখানে হ্যাঁ, এইভাবেই মারবে। দেন কি হয়েছে? হ্যাঁ। তো দেন স্টোরি দাঁড়া করানোর পর পরে চিন্তা করলাম যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে হবে। তখন এখানে আমি যে ২ টা ক্যারেক্টার আছে, এই ২ টা ক্যারেক্টার কি হবে? এই ২ টা ক্যারেক্টার কেন মারামারি করতেছে এরকম একটা ব্যাক স্টোরি ডেভেলপ করছি আমরা। কারণ দেখা যায় যে ব্যাক স্টোরি না থাকলে আসলে মানে ক্যারেক্টারে ঢুকাও যায় না। মানে অ্যানিমেশন তো এন্ড অফ দ্য ডে আমরা যত ক্যারেক্টারে ঢুকতে পারবো কাজ তত ভালো হবে আমাদের। মানে তো ওই ক্যারেক্টারে ঢুকার জন্য মানে জিনিসটা হচ্ছে যে এখানে যেই দুইটা ক্যারেক্টার, এই দুইটা ক্যারেক্টারের নিজেদের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এইটাও একটা স্টোরি, হুম, যে ও হ্যাঁ, এইভাবে মারামারি করে, ও অন্যভাবে মারামারি করতেছে, অ্যান্ড দুইজনের হুম, দেখতে আলাদা, দুইজনের বডির প্রপোর্শন আলাদা, এবং একটা স্টোরি জাস্ট একজন আরেকজনের মারতেছে এটা না করে একটা স্টোরি বোঝানোটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো সঠিক হ্যাঁ। বানাই না কেন সেটা। ওকে, তারপর? তো স্টোরিটা এইভাবে ফার্স্টে ক্যারেক্টারের স্টোরি গুলা বিল্ড করছি যে ক্যারেক্টার হচ্ছে আপনার যে হচ্ছে এখানে যে একটা জেলটা দেখাচ্ছি জেলটা হচ্ছে ও হচ্ছে একটু ঠান্ডা মাথার মানুষ। তো ও মেডিটেশন করে কিন্তু ও হচ্ছে মানে ওর সাথে কেউ যদি ট্রিক্স করে তখন ও রেগে যায়। মানে এমনি সময় ও খুব ঠান্ডা মাথার মানুষ, ও সবার সাথে ফেয়ার ফাইট পছন্দ করে। কিন্তু ওর সাথে কেউ ট্রিক্স করলে ও খুব রেগে যায়, ও ক্ষেপে যায়। আর অপোজিটে আমি যাকে দেখতেছি ব্লু কালারের, এই ক্যারেক্টারটার নামও ডেল্টা। আর দুইটাই ফ্রি ক্যারেক্টার। কিন্তু আমি ওর পিছে যেই থিংকিংটা করতেছি এটা পুরাপুরি আমার নিজের। এটা কিন্তু অনলাইনে যে ক্যারেক্টার ওর সাথে মিলবে না, হুম জেলটার হুম সাথে মিলবে না। হুম আমার যেই স্টোরিতে ওই স্টোরিতে কিন্তু অ্যাকচুয়ালি আমি জেলদাকে পোর্ট্রেট করতেছি না। আমি আমার ক্যারেক্টারটাকে পোর্ট্রেট করতেছি। হুম। রিগ ইউজ করছি জেলদার। সো এটা আবার অডিয়েন্সটা কনফিউজ হয়ে যাবে যে জেলদা তো এই ওয়েপেন দিয়ে মারামারি করে না। ওকে, তো এইখানে ওইটা আমি আরেকটা স্টাডি ছিল। জিনিস বলে দিতেছি, এখানে শুধু তুমি কি করছো, এখানে তুমি কোনো রিক করো নাই, কিচ্ছু করো নাই, তুমি শুধু না, অ্যানিমেশন করছো। তুমি পুরা হ্যাঁ, আইডিয়া তোমার, তোমার ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের অ্যানিমেশন তোমার, শুধু ক্যারেক্টার রিলেটেড। হ্যাঁ, এনভায়রনমেন্টে হ্যাঁ, হচ্ছে আমাদের অলিকের সাপোর্ট দিছে। অ্যামেজিং আর্টিস্টরা সাপোর্ট দিছে, আর হ্যাঁ, শুধু অ্যানিমেশন আর স্টোরি হচ্ছে তোমার, রাইট? হ্যাঁ। হ্যাঁ। তো শয়তানটার কাজ ছিল হচ্ছে যে স্টোরিটা বিল্ড হইছে এরকম যে ব্লু ক্যারেক্টারটা ও হচ্ছে একটা জার্নিতে বের হইছে যে ও সবাইকে প্রুভ করবে ও সবচেয়ে শক্তিশালী যেমনিই হোক। তো ওইভাবে জার্নিতে বের হওয়ার পর তো এই যে মানে এই জেলডা ক্যারেক্টারটার আমি নাম দিয়েছিলাম ট্র্যাঙ্কুইলা। হুম, তো ট্র্যাঙ্কুইলা এত ঠান্ডা কেন? হুম, তো ও এখন প্রুভ করতে আসছে না ট্র্যাঙ্কুইলারে খেপাইতেই হবে, ওরে আমার হারাইতেই হবে। হুম, তো শয়তানটা এভাবে ও মারামারি করতে আসে। তো ফার্স্টে ওই সিনটা এভাবে আস্তে আস্তে ডেভেলপ হয় যে ফার্স্টে ও একটা শুরিকেন ছুরি মারে, যে শুরিকেন ছুঁড়ে মারার পর ও বুঝায় যে আমি আসলে আসছি তোমার সাথে ফাইট করতে। তো ওই শুরিকেনটা ও একটু ভাব বাইরে জেলটা ওকে হুম, আবার ব্যাক করে দেয়। হুম, ইভেন এই যে
ও যে শুরিকেনটা ব্যাক করবে, এভাবে ঘুরায় যে একটা অ্যাটাক করবে, হুম, এটা ইন্সপাইরেশনটা পুরাটা নেওয়া হয়েছে কাংফু পান্ডা থেকে। কাংফু পান্ডার লাস্ট 3 সরি লাস্টেরটা তো আমি গুনায় ধরি না। কাংফু পান্ডা 3, হুম, তো 3 তে আ মাস্টার উগুয়ের এরকম একটা শট আছে। সো ওইটা থেকেই আমি মেইনলি ইন্সপায়ার্ড হয়ে করছি। হুম। তো তারপরে এইটা গেল। তো ওরা তারপর মারামারি করে লাস্টে একটা পর্যায়ে আমরা দেখতে পারি যে ওই কোন জায়গাটা? উম ইয়ে এই যে মেয়েটা ব্লু মেয়েটা এই যে এই জায়গায় একটু পজ যদি দিতে পারেন এই শটটার আগে। তো এই জায়গাটাতে কি হয় এই শুরিকেনটা যখন মারে তো ট্র্যাঙ্কুইলা যে ১ম এই যে আমি বলছিলাম ট্র্যাঙ্কুইলা ওনার ট্রিক্স পছন্দ করে না। তো ট্র্যাঙ্কুইলা তো ওর সাথে সোর্ড দিয়ে মারামারি করতেছে। হুম, তো এই সময় যে ও যে শুরিকেনটা লুকায় রাখছিল এইটা যে মারছে, হুম, তো এইটা মারাতে ট্র্যাঙ্কুইলা ক্ষেপে গেছে। মানে বললাম না ও হুম, হচ্ছে ট্রিক্স পছন্দ করে না। তো রাইট। এরকম যেহেতু ট্রিক্স কাজ একটা করছে, ট্রিকি কাজ। এটা করাতে হচ্ছে ও ফাইনালি ক্ষেপে যায়। তো ক্ষেপে যাবো এই যে রাগ হয়ে যে লাস্টে ও কি করলো যে ও ওর ওর শয়তানটার ওয়েপে নিজেই নিয়ে ওকে হুম। ট্যাপ করে ফেললো বা কি করলো এটা আমরা এখনো জানি না লাস্টে বাট ওকে বিট করলো এইভাবে যে তুমি এই ট্রিক্স ট্রিক্সটা টিক্স যদি করলে আগে করতো তাহলে আগে মেরে ফেলতো। হ্যাঁ এই ট্রিক্স আগে করলে আগেই বাইরে ফেলতো। তো রাইট। ওর মানে এইটাই হচ্ছে মানে আমার পুরা স্টোরিটার প্রিমিস ছিল এরকম। আচ্ছা, আচ্ছা। তো এভাবেই আমি আসলে অ্যানিমেশন গুলা ডেভেলপ করে এমনি আগাইছি আরকি। নাইস। আর এখানে হচ্ছে এই মাংকি শটের কথা বলতেছো। তো এই মার্কি শটটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট শট। হ্যাঁ। এটা আমি আলাদা নাই। এটা কি কি টাইপের শট বলতে পারো? মানে কি শট বলবো এইগুলো এটারে? এর আগের শটটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে সিনেমেটিক শট। এটা হচ্ছে গেম প্লে অ্যানিমেশন শট। গেম তো প্লে এটা অ্যানিমেশন সাধারণত আমরা শটে মানে এই শটটার নাম কি? এই শটটার নাম আমি দিছি মাঙ্কি শট। মাঙ্কি অ্যানিমেশন। মাঙ্কি শট বাট এটা তো গেমের মধ্যে রাইট? সো এটা কি কম্বো অ্যাটাক হ্যাঁ, হ্যাঁ। রাইট? এটা কি কম্বো অ্যাটাক কম্বো বলতে হ্যাঁ, পারি? কম্বো অ্যাটাক। রাইট, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই কম্বো বলতে অ্যাটাক চাচ্ছি। বলতে পারি। হ্যাঁ, সো হ্যাঁ, মাঙ্কি হ্যাঁ। শটে কম্বো এটা গেম হচ্ছে প্লে কম্বো। গেম প্লেতে ধরো আমি একটা ওই যে যেটা অনেকগুলা মারে ক্যারেক্টার ওইটাকে কম্বো অ্যাটাক হ্যাঁ, বলতেছি। সো ওই কম্বো অ্যাটাক এটা। হ্যাঁ। 3 অ্যাটাক কম্বো। থ্রি অ্যাটাক কম্বো। ও হুম। নাইস। তো এই শটটা করার পিছে আমার যেই জিনিসগুলা কাজ করতেছিল সেটা হচ্ছে যে আমি চাইছি হচ্ছে ক্যারেক্টার গুলা ব্রেক করতে। হুম, কিভাবে ব্রেক করতে? এটা হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমি লাস্ট ইয়ারে হচ্ছে একজনের আন্ডারে একটা কোর্স করছি গেম প্লে অ্যানিমেশন এর সাবস্ক্রিপশন করছিলাম। একজন রায়োট গেমস বিদেশি অ্যানিমেটর রায়োট গেমস এ কাজ করে। তো ও একটা চ্যালেঞ্জ দিছিল যে এই গেম প্লে এই ক্যারেক্টারটা দিছে এটা দিয়ে একটা গেম প্লে শট করতে হবে পরে ও প্রাইজ দিবে ১ মাসের চ্যালেঞ্জ। হুম, তো ওইখানে আমি ক্যারেক্টারটা পাওয়ার পর আমি চিন্তা করছি কি করব যে আমি গতানুগতিক ক্যারেক্টারকে না করে ক্যারেক্টার ব্রেক করব। এখন ক্যারেক্টার ব্রেক কি? যে ও হচ্ছে একটু জংলি টাইপের। হুম। তো আমি কিভাবে ব্রেক করছি যে ও যেহেতু জংলি টাইপের ওরে আমি পুরা বানরই বানায় দিছি। মানে পুরা ও দাঁড়াইতেই পারে না। ও সবসময় আচ্ছা। বানরের মতো খুঁজে হয়ে মানে এভাবে আমি আসলে ব্রেক করতে চাইছি। হুম, আ মানে এমন চাই না যে একটা হিউম্যান জঙ্গলে হাঁটাহাঁটি করতেছে এমন কিছু না। মানে আমি লিটারেলি ওকে বানরই বানাচ্ছি। হুম, আর এটা আমার একটা জিনিস ইন্সপিরেশন কাজ করছে যে ওই সময় লাস্ট ইয়ারে হচ্ছে ওই যে আপনার একটা গেম খুব হিট হইছে এটা হচ্ছে Wukong। হুম, হুম। হুকুম। Wukong, ব্ল্যাক মিথ Wukong। তো হুকুম। ব্ল্যাক মিথ Wukong এর ক্যারেক্টারটাও ছিল মাঙ্কি টাইপের। তো হুম, তখন আমার এরকম অনেক কিছু মাথায় কাজ করতেছিল যে ব্ল্যাক মিথ Wukong এরও কয়েকটা অ্যানিমেশন যদি করতে পারি। আবার ওইটা থেকে ইন্সপিরেশন নিয়ে যদি কিছু করতে পারি। এমন না যে এখানে ব্ল্যাক উইং Wukong এর কোনো মারামারি আছে। একটাও না। এটা পুরা মারামারি আমার নিজের। তো ওইভাবে তখন আমি চিন্তা করছি যে আ একটা অ্যাটাক থাকবে। তো আবার আরেকটা জিনিস আমি খুব চিন্তা করছি এটা করার সময়। সেটা হচ্ছে ওর প্রত্যেকটা অ্যাটাক আরেকটা অ্যাটাক হচ্ছে একটা আরেকটার থেকে এলিভেট করবে। মানে ১ম অ্যাটাকটা যেই লেভেলে মারছে এরপরে অ্যাটাকটা একটু উপরে এবং লাস্ট অ্যাটাকটা আরো উপরে। আপনি যদি দেখেন যে ফার্স্ট অ্যাটাকটা বসে মারছে, তারপর লাঠির উপর দাঁড়ায় মারছে, তারপর জাম্প করে মারছে। এটা কিন্তু আমার অ্যানিমেশন করার শুরুতেও মাথায় ছিল। হুম, যে আমি ওর ওয়াই কার্ভটা এভাবে আস্তে, আস্তে উঠায় ধুপ করে ফেলাই দিব। হুম, তো এই অনেক কিছু মাথায় রেখে আমি অ্যানিমেশনটা করলাম। তো করার পর লাস্টে দেখা গেছে যে অ্যানিমেশনটা করার পর আমি যখন সাবমিট করছি, মানে রিভিউতে দিছি, হুম, হুম। তখন দেখি অন্যরাও ওই শুধু অ্যাটাক করেই ছেড়ে দেয় নাই। অ্যাটাক করার পরেও
একটা সেটেলমেন্ট অ্যানিমেশন দিছে বা কিছু দিছে। তখন আমি চিন্তা করতেছি, আয় হায়! সবাই তো দেখি একটা এরকম দিছে, এটা করেই শেষ করে দেয় নাই। আমার ফার্স্ট এ ইনিশিয়াল ছিল যে পড়ে যায় যে শুয়ে এটা আছে। পড়লো না, হুম, অতটুকুই। হ্যাঁ, শুয়ে থাকাটা পর্যন্ত ছিল। হুম। পরে অন্যদেরটা দেখার পরে চিন্তা করছি যে না, একটা কিছু দিয়ে ওকে ব্যাক করতে হবে। তো তারপরে আমি অ্যানিমেশনটাতে এড করলাম যে ওই যে এরকম একটা বিস্ট এর মধ্যে একটা চিল্লাচিল্লি করবে। তারপরে ওর এটা পিঠে রেখে সেটেলমেন্ট করবে। হুম। তো এভাবেই আসলে এই অ্যানিমেশনটা হইলো। তারপরে আমি ওই চ্যালেঞ্জটাতে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখা গেছে লাস্টে একটা অনারেবল মেনশন পাইছি। যেটা বাহ! আমার জন্য অনেক। এই বছরও আশা করি ও যদি ওই আর্টিস্টটা যদি এরকম কিছু করে। আমার এই বছর আরো কয়েকটা অ্যানিমেশন মাথায় আছে। এখন যে আলসামি করতেছি, ওগুলো অনেক ভাইবে করতেছি। এমন না যে আমি একটা শর্ট দেখছি বা ভাবছি, এরকম না। হুম, মাথায় যে কয়েকটা অ্যানিমেশন আছে ওটাও প্রত্যেক নিয়ত ভাবতেছি যে একটা মুভ করবে, ওই মুভের পিছে কারণটা কি? ওগুলাও ভাবা শুরু করছি। মানে এখন আসলে আমি ওইভাবে চিন্তা করা ধীরে আগে এগুলা চিন্তা করতাম না। আচ্ছা। এখন ধীরে চিন্তা করা শুরু করতেছি যে মানে একটা অ্যাকশন এর পিছে ওই ক্যারেক্টারটা কি ভাবতেছে বা আমি কি চাই? হুম, এসব ভাবা শুরু করতেছি। রাইট। তো এই আরকি নিজেকে এভাবে ইমপ্রুভ আচ্ছা, করার ট্রাই তুমি করতেছি। ওকে। নেক্সট এ আমি জিজ্ঞেস করি যে তুমি যখন কোনো অ্যানিমেশনে স্টাক হয়ে যাও, মানে ধরো অ্যানিমেশন করতেছো তারপরে আর মাথায় কিছু আসতেছে না, অর তোমার কোনো একটা প্রবলেম হয়েছে সেটা সলভ হইতেছে না, অ্যানিমেশনের মধ্যে আটকায় গেলা, সো তখন কি করো? মাঝে মধ্যে মেক্সিমাম সময় যেটা দেখা যায় যে অ্যানিমেশন করতে যদি না পারি, প্রসেস একটা হচ্ছে যে মানে যদি অ্যানিমেশনের ভিতরেই যদি অ্যানিমেশন করতে না পারি, তখন আমি সব ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আবার শুরু করি ওই পার্টটুকুটা। আচ্ছা। এটা একটা। আর আরেকটা প্রসেস হচ্ছে যে আমি এক মানে কি অ্যানিমেশন করব ওইটাই পারতেছি না, ওইটাই বুঝতেছি না। হুম, ওই সময় তখন আমি অনেক রেফারেন্স দেখি। আর মানে অন্যদের কাজ দেখি। আমি একটা কাজ এটাও সবসময় অফিসে করি। এটা অন্যরা করে কি করে না আমি জানি না। সেটা হচ্ছে আমি অফিসে অন্যরা কি ভুল করছে, আমি ওইটা দেখি। হুম, কারণ কারণ ও আমিও হয়তো ফিউচারে ওই ভুল করতে পারি। তো হুম, আমি ওই জিনিসগুলা তখন করি। নিজে যখন পারি না, তখন বেশি অন্যদের কাজগুলা দেখার চেষ্টা করি, অন্যদের ভুলগুলো অবজার্ভ করার চেষ্টা করি। রাইট। তো ওইটা থেকে তখন আমি একটা ট্র্যাক পেয়ে যাই যে কিভাবে আমি আগাইতে পারি। এটা একটা। আর আরেকটা হচ্ছে মাঝে মধ্যে যেটা দেখা যায় যে টেকনিক্যাল এরর এ পড়ি। টেকনিক্যাল এরর বা অ্যানিমেশনটার বডি মেকানিক্স ই বুঝতেছি না। হুম, তখন তো আপনার কাছে চাই আরকি। ওইটা হচ্ছে ফাইনাল যে আ আমি ওই অ্যানিমেশনটার মানে অ্যানিমেশনটাই বুঝতেছি না। ওই সময় অ্যাকচুয়ালি এক্সপার্ট এর গাইডলাইন দরকার। মানে আপনি অনেক কিছুই আমি বাইরে-টাইরে দেখে বুঝতে পারি বা নিজের ভুল আরেকজনের ভুল থেকে দেখে মোটিভেশন নেওয়া যায়। আর মোটিভেশন আপনি যতই নেন, যদি আপনি রং পথে থাকেন, ওই মোটিভেশন নিয়ে বারবার গর্তেই পড়বেন। তো ওই ক্ষেত্রগুলাতে একদম আপনার হেল্প নেয়াই লাগে বা একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মানুষের হেল্প নেয়াই লাগে। কারণ দেখা যায় যে, যেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি মানে 100 মানে 10% ও ধরতে পারতেছি না বা 40% ও ধরতে পারতেছি না। হুম। ওই জিনিস অ্যাকচুয়ালি আমার পক্ষে 100% নিয়ে যাওয়া কঠিন। তো এইসব ক্ষেত্রে আমি এক্সপার্ট গাইডেন্স শিখি। ওই একই জিনিস যে প্রথমে হচ্ছে গিয়ে কোনো জায়গায় যদি আমরা প্রবলেমে পড়ি, এটা এখন কি ধরনের প্রবলেম সেটা আগে বুঝতে হবে। দেন আমাদের উচিত হচ্ছে যে আশেপাশের কলিগস ওদেরকেই আগে জিজ্ঞেস করতে হবে। কাছেই যে আছে তার আগে হুম, হেল্পটা নিতে হবে। সে যদি না পারে, না বুঝে, দেন হচ্ছে তোমার হায়ারার্কিতে উপরে যে আছে তাকে জিজ্ঞেস করা। অ্যান্ড হুম, অবশ্যই এগুলা দেখা গেছে যে সেও ওটা পারতেছে না, তখন তোমার যদি বাইরের কোনো ভালো অ্যানিমেটর ফ্রেন্ড থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট। সো তারে জিজ্ঞেস করতে পারো। এইখানে ইন্ডাস্ট্রিতে তো মোটামুটি তাহলে 17 থেকে শুরু করছো, এখন 25, তার মানে 8 বছরের মতো হয়ে গেছে। তো 3D ইন্ডাস্ট্রিটাকে তো দেখছো আমাদের বাংলাদেশে কি অবস্থা মনে হ্যাঁ। হইতেছে? তুমি কি, তোমার ভিউ কি এই 3D ইন্ডাস্ট্রি নিয়ে? আমার ভিউ হচ্ছে যে 3D ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে এখনো বাংলাদেশে। কিন্তু এই অপরচুনিটিটা সিক করতে গেলে মানে আমাদের বাংলাদেশের একটা খুব সমস্যা হচ্ছে আমরা খুব শর্টকাট খুঁজি। আমরা এই শর্টকাট দিয়ে কাজ নামাই। তো এইভাবে যদি চিন্তা করা হয় তাহলে অ্যাকচুয়ালি মানে ওই আমরা অনেক আ কি বলবো যে অনেক নিউজ করতে পারি যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করে অনেকে অনেক ভালো কাজ করতেছে। বাট অ্যাকচুয়ালি স্টেবল কিছু করা যাবে না বা কংক্রিট যে কথাটা বলা হয়
কংক্রিট কোনো ইন্ডাস্ট্রি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই যে শর্টকাট থেকে না সরে আসি। আগে আমাদের ফোকাস থাকতে হবে যে একটা ইন্ডাস্ট্রি হোক। এরপর আমরা শর্টকাট খুঁজবো। রাইট। আর অ্যানিমেশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হচ্ছে যে আ আমাদের দেশে সব টেকনোলজি আছে। মানে এখন ওয়ার্লডটা এত সুন্দর। মানে আপনারা ওই সময় পাইতেন না। বাট এখন তো অনেক সুন্দর যে আমরা যেকোনো রিভিউ বা যে মানে বাংলাদেশে বসে হুম, বাইরের বাইরের যেকোনো মানুষের সাথে আমরা কানেক্ট হতে পারতেছি। আচ্ছা। ইভেন কি আমরা যেই সফটওয়্যার বা যেই হার্ডওয়্যার এ কাজ করি, এই হার্ডওয়্যার আমিও যে হার্ডওয়্যার এর অ্যাক্সেস আছে, হুম। একজন ডিজনি আর্টিস্টেরও সেম হার্ডওয়্যার এর অ্যাক্সেস আছে। তো হার্ডওয়্যার এরও আমাদের কোনো মানে আমরা আগে মানে মনে করতাম ব্যাগেজ ওরা নাই। সুপার সুপার কম্পিউটারে কাজ করে। আমাদের হ্যাঁ, তো হ্যাঁ, কম্পিউটার নাই, আমরা হ্যাঁ। পারি না। এরকম হুম, পারি না। হুম। এখন এই হার্ডওয়্যার এর ইস্যু নাই, সফটওয়্যার এরও ইস্যু নাই। আর পুরা ওয়ার্লড এর সাথে কানেক্ট করারও ইস্যু নেই। মানে ওয়ার্লড এর সাথে এখন খুব কানেক্ট করা খুব সোজা। হুম, তাই না? তো এই সবকিছুর অ্যাক্সেস থাকা সত্ত্বেও হচ্ছে না। মেইন কারণ হচ্ছে যে আর্টিস্টরা বলি বা ইন্ডাস্ট্রি যারা স্পন্সর করে ওরা অনেক শর্টকাট খুঁজে, ওরা নগদ খুঁজে। এই নগদ লাভ হচ্ছে না কেন? তো এই নগদ লাভের চিন্তা করলে আসলে বাট আমাদের এজন্যই এই জিনিসগুলোর কারণে হচ্ছে থেমে আছে। আর অপরচুনিটি কিন্তু এখনো রিচ করার অনেক উপায় আছে। আমরা যদি বলি বাংলাদেশের আশেপাশে যদি চিন্তা করি, যদি এই রিজনটার কথা চিন্তা করি বা ওয়ার্ল্ডের কিন্তু অনেক দেশেই যে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি দাঁড়ায় আছে এরকম না। হাতে গোনা কিছু কান্ট্রিতেও দাঁড়ায় আছে। আর বাংলাদেশের রিজনের আশেপাশে চিন্তা করলে দেখা যাচ্ছে যে শুধু ইন্ডিয়াতেই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা আছে। আশেপাশে আমাদের মানে শ্রীলঙ্কা বলি, নেপাল, ভুটান, মায়ানমার মানে এগুলাতে অ্যানিমেশন এখনো বাংলাদেশে যে পরিমাণে হয় ওই পরিমাণেও হয় না। তার মানে ওই দিক থেকে কিন্তু আমরা আগাই আছি। যদি আমাদের সাবকন্টিনেন্ট এর কথা চিন্তা করি যে ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান এগুলোর তুলনায় বাংলাদেশ আগাই আছে বাট ইন্ডিয়ার থেকে আগায়নি। তো ওই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি অনেক স্কোপ আছে যদি আ আগানোর আরকি। আমি এভাবেই চিন্তা করি। তো তুমি জি যেটা বলেন। বলতেছো সেটা তো হচ্ছে গিয়ে যারা ইনভেস্ট করবে তাদেরকে তুমি হোপ দিচ্ছ। অ্যাকচুয়ালি হ্যাঁ, হোপ দিতে হবে হচ্ছে গিয়ে যারা অ্যানিমেটর হইতে চায়, যারা অ্যানিমেশন করতে হ্যাঁ, চায় তাদেরকে হোপ দাও। জিনিস হচ্ছে যে মানে তাদেরকে এখন এখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে হাতে গোনা গুটি কয়েক কোম্পানিজ। সো হ্যাঁ, মানে এখানে সবাই এটাই চিন্তা করে যে আহ, শিখবো তারপরে কি করব, শিখবো তারপর কি করব। তো সেটা নিয়ে তুমি কি বলবা? মানে শিখবো আমি কেন? বলব যে কিছু করতে না পারলে শিখবো কেন? বা আমি জব পাবো কিভাবে বাংলাদেশে? এটা একটা বড় বিষয়। সেটা আমিও এভাবে দেখি না আসলে যে জবের জন্য আমার এক্সপেরিয়েন্স থেকে যদি বলি যে আপনি যদি সবসময় এরকম চিন্তা করেন মাথায় যে জবের জন্য শিখবো, পরে জব যদি না পাই তাহলে কি আরেকটা জিনিস শিখবো। পরে ওইটার যদি জব পাই নাই তাহলে আরেকটা জিনিস শিখবো। তো ওইভাবে আমি আসলে এটা চিন্তা তো করি না। এটা তো আমরা আমি যদি চিন আমি আমি এখানে আমি একটু ইন্টারাপ্ট করি যে এখানে যদি আমি ধরো মানে এটা তো অ্যানিমেশন তো একটা টেকনিক্যাল জিনিস। ধরো আমরা পড়াশোনা করছো তুমি হুম, ত্রিপলিতে, বাট তুমি ত্রিপলিতে হুম, তো করতেছো না। তুমি যদি ত্রিপলিতেই করতা আর কোনো কিছু না শিখতা তাহলে কি হইতো? হুম, মানে তুমি জবের জন্য এপ্লাই করে যেতা বা সুইটেবল জব না পাইলে হয়তো করতা না। হয়তো সামনে হুম, ভালো কোনো মানে এই কোম্পানিতে আমার যাইতে হবে তাহলে আমি এরকম বড় স্যালারি পাবো তা এখানেই আমার করতে হবে। হুম। তার মানে কি তুমি ট্রাই করতে থাকতা, রাইট? অর ট্রাই ছোটখাটো করতে কোনো থাকি। জায়গায় ঢুকে যে দেন ওইটার জন্য আবার প্রিপারেশন নিতা ওইখানে যাওয়ার জন্য। হ্যাঁ, সেম থিং তো আমরা এখানে অ্যানিমেশনও করতে পারি, রাইট? হ্যাঁ। ওইটাই মানে অ্যানিমেশনে আমাদের একটা যে আমরা যদি একদম অ্যানিমেটর হইতেই চাই তাহলে আমাদের ডেডিকেশন নিয়ে অ্যানিমেশন শিখতে হবে এবং শিখার পাশাপাশি বিভিন্ন জবের জন্য এপ্লাই করতে হবে। বাট জব হোক আর না হোক, শিখাটা থামায় যাইতে হবে না। আমাদের অলওয়েজ টার্গেট রাখতে হবে যে আমরা বাইরে যেই লেভেলের অ্যানিমেশন হয়, ওই লেভেলের অ্যানিমেশন আমাদের করতে হবে। আর এটা আচ্ছা। খুবই ইজি জিনিস মানে যাওয়াটা ইজি না, বাট হুম, এটা একদম গ্রান্টেড। হুম। গ্রান্টেড বলতে আপনি যদি ওই লেভেলের অ্যানিমেশন করতে পারেন, আপনি ওই লেভেলের কাজ পাবেন। তো তখন আপনার আর ভয় থাকবে না। মানে এটা একটা জিনিস হচ্ছে যে অ্যানিমেশন জিনিসটা না, এই আরো মজার বিষয় হচ্ছে অ্যানিমেশন আপনার যে লার্নিং কার্ভ এটা পুরাটাই আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি অন্য জবে যদি যাই, অন্য জবে দেখা যাচ্ছে যে লার্নিং কার্ভ গুলো আমার উপর ডিপেন্ডেন্ট না। যেরকম আমি যদি বিভিন্ন মার্কেটিং জবের কথাগুলোও যদি বলি যে
আমাকে হয়তো ১ম দিকে বড় কোম্পানির সাথে মার্কেটিং কাজগুলো দিচ্ছে না। অথবা ব্যাংকিং রিলেটেড কাজে দেখা যাচ্ছে যে বড় কাজ আমি পাচ্ছি না। রাইট, বাট অ্যানিমেশনের ক্ষেত্রে এরকম না। আপনি অ্যানিমেশন একটা ডিজনি আর্টিস্ট এর একটা অ্যানিমেশন দেখলেন, আপনি বইসে ওইটা অ্যানিমেশন করা শুরু করে দিলেন। তাই না? আপনাকে আপনার বস থামাইতেছে না যে, "কি মিয়া তুমি তোমার অকাতের বাইরে অ্যানিমেশন করতেছো কেন?" তো অ্যানিমেশনের লার্নিং কার্ভটা হচ্ছে পুরা নিজের উপরে। রাইট। আপনি শিখতে পারবেন নিজের মতো, আপনি গ্রো করতে পারবেন নিজের মতো। এখানে আপনার উপর থেকে কারো সালাম বা উপর থেকে কারো হাত লাইগা আপনার গ্রো করতে পারবেন। সো এইটা হচ্ছে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি যদি মানে বলি বা যারা এই চাকরিতে হ্যাঁ, যেতে চান এটা সবচেয়ে এখানে বড় একটা প্রবলেম অ্যাডভান্টেজ। হচ্ছে যে এখানে শুধু তোমার কাজই কথা বলবে। এখানে তোমার কোনো হ্যাঁ, আ তোমার কোনো কি প্রবলেম বলবো? না মানে অ্যাডভান্টেজ ভাই। আমাদের জব ক্ষেত্রে যেটা বলি তেল দেওয়া, চাপা মারা বা সামথিং হুম, কিছু এইসব জিনিস চলবে না। হ্যাঁ। তুমি কাজ পারবা, তুমি এইসব অনেক জিনিস। ভালো থাকবা, যেকোনো কোম্পানিতে তুমি হ্যাঁ, হায়ার্ড হও। সো ওই কোম্পানি তোমাকে ওইভাবে ভ্যালু দিবে। সো জিনিস হচ্ছে যে তোমার নিজের ভ্যালু নিজের ক্রিয়েট করতে হবে, রাইট? যেটা আমি সবসময় তোমাদেরকে হ্যাঁ, বলি। সো ওইটা হইলে এন্ড কাজ করে গেলে এবং ওই কোয়ালিটিটা যদি অ্যাচিভ করা হয় আমার মনে হয় না যে মানে যেকোনো ভাবেই হোক তোমাকে খুঁজেই নিবে মানুষ। বিষয়টা এরকম। খুঁজেই নিবে। হ্যাঁ, খুঁজে নিবে আবার ওইভাবে যে তুমি ধরো কোনো কাজ করলা কিন্তু কাজ দেখাইলা না। তাহলে তো হবে না। তোমার তাইলে কাজ হবে না। দেখাইতে হবে। তাইলে হবে না। কাজ রাইট। দেখাইতে হবে। তাহলে ওইটাই। তখন মানুষজন দেখবে যে ওয়াও এই ছেলেটা তো এত সুন্দর কাজ করে। আচ্ছা ঠিক আছে আমি ওরে দেখা গেছে যে ছোট অ্যামাউন্টেরই কাজ হোক তোমার কাছে আসবে মানুষ। যে এটা একটু করে দেন ভাই হ্যাঁ, বা আমি আপনারে নিতে হুম। চাই এই সেই এই জিনিসগুলো। এখন আর 3D র কাজ তো বাড়বেই সবসময়। কারণ 3D ওই যে আপনার এখন ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে। তো ভার্চুয়াল অনেক রিয়ালিটি মিডিয়া ওই আসছে। সময় 3D র কাজ অনেক কাজ আসবে। অনেক মিডিয়া আসতেছে। তো আরো ওইটা সামনে আরো কত কিছু আসবে। হ্যাঁ, এআই আসছে। এআই হ্যাঁ, দিয়ে আরো অনেক কিছু হ্যাঁ। করার আছে। সো আরো মজার সো অ্যানিমেশন করা যাবে। অ্যানিমেশনটা সো করে এআই তে যাওয়া উচিত। এআইটা ১ম এ নিয়ে এআই দিয়ে যত কিছুই করো না কেন ওইটার এখন হয়তো কিছু ভ্যালু আছে বাট এরপরে হয়তো থাকবে না ওইটার ভ্যালু। ফিউচারে থাকবে না। সেটাই। সো ওইটার হ্যাঁ, ওটাও আউটপুটটা নিয়ে ইয়ে কেউ হয়ে যাবে। অতটা ইন্টারেস্টেড না। যে ও আচ্ছা এআই দিয়ে কাজ করছে। সো তুমি সবসময় একটু নেগলেক্টই থাকবা যে এআই দিয়ে কাজ করবে। বিষয়টা ওরকম। এখন পর্যন্ত এরকম আছে। সামনে জানি না সামনে কিরকম কি হয়। সো এই যে তুমি মোটামুটি তোমার স্টোরির মধ্যে তোমার এক্সপেরিয়েন্স তোমার এগুলোর মধ্যে দিয়েই অলরেডি তুমি বিগিনার্স দেরকে অনেক কিছুই বোঝাই দিছো। কারণ তুমি যেইভাবে শুরু করছো, যেইভাবে কাজ করছো, যেসব স্ট্রাগল করছো, এই জিনিসগুলা দেখা গেছে অনেকেই তোমার সাথে রিলেট করতে পারবে, অনেকেই সামনে আসতে গেলে এইসব জিনিস চিন্তা করতে পারবে। তারপরেও মানে একদম বিগিনার্স যে অ্যানিমেশন তো ভাল লাগে মানে করে দেখবো কিনা বা আসলো করতে চাইলো মানে ওদের জন্য কি হেল্প করবা তুমি কি বলবা সেটা না তুমি পার্সোনালি হেল্প কি করবা কিভাবে হেল্প পার্সোনালি করতে হেল্প চাও কি করব সেটা সেটা হচ্ছে আমার একটা চ্যানেল আছে। এই চ্যানেলে আপনারা আমি বিভিন্ন সময় লাইভ হই। বিভিন্ন অ্যানিমেশন নিয়ে কথা বলি। আপনারা ওই লাইভে জয়েন করতে পারেন। আচ্ছা ওইখানে আচ্ছা যেই নাইস কোয়েশ্চেন করবেন আমি ওইটার অ্যান্সার দিব। এছাড়াও আমাকে এখন পর্যন্ত যারা পার্সোনালি নক করছে ওদেরকেও আমি গাইড করছি। তো ওদেরকে গাইড করছি। আমরা ওদের তাহলে অ্যানিমেশন রিভিউ ফ্রিতে অ্যানিমেশন রিভিউ দিছি। নাইস নাইস তো এটা এটা তো এটা এটা আছেই। খুবই দরকার এটা এটা আমি থাকবে। সবাইরই বলি যে এটা সবারই মানে যারা অন্তত আমরা এই লাইনে কাজ করতেছি নতুন যারা আসতেছে তাদের সবাইকে এইভাবে ওয়েলকাম জানানো যদি কথা বলতে চায় সো ঘন্টার পর ঘন্টা কথা বলো ওরে বোঝাও আর যদি আম, কোনো কিছু তুমি যেমন এই যে তোমার চ্যানেল থ্রুতে তুমি লাইভে আসো তুমি কাজ করতেছো সেটাও যদি মানুষজন যাদের ইন্টারেস্ট আছে তারা যদি ওইটাকে ফলো করতে থাকে বারবার তারপরে ধরো তোমার ওই কাজটা অন্য একজন করলো সেটা তো অবশ্যই তোমাকে যখন দেখাবে তখন তো তুমি আরো বেশি ইন্সপায়ার্ড হবা ওয়াও আমার আমার কাজটা দেখে ও এতটুক তো করতে পারছে সো আমি হেল্প করি সো এই জিনিসগুলো আমাদের মধ্যে সবসময় আছে তোমার চ্যানেল প্লাস তোমার ফেসবুক আইডি ইফ ইউ ডোন্ট মাইন্ড টু শেয়ার ইউর ফেসবুক আইডি সো ওইটা যদি দিতে চাও যে কেউ যে নক করবে তোমার কেমনে পাবে তোমাকে তো পাইতে হবে সো ওই পাওয়ার ওয়েটা তুমি কিভাবে দিতে চাও সবাইকে এই যে আপনাকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনি যদি শেয়ার করেন। মানে আমি এটা এই ভিডিওর নিচে আমরা ডিটেইলে দিয়ে দিব কিন্তু তুমি কি হ্যাঁ, ফেসবুক থ্রুতেই ই করতে চাও মানে হ্যাঁ কথাবার্তা বলা কোনো ফেসবুকেই প্রবলেম নাই ওকে ঠিক আছে ফেসবুকেই আমি কমফোর্টেবল ফিল করি। শিওর শিওর ঠিক আছে তাহলে এটা আমরা গেলাম
এখন তোমার নিজের, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তোমার নিজের ফিউচার প্ল্যান বলো। মানে ধরো তুমি এখন যা যা করতেছো, বাট এট দ্য এন্ড অফ লাইফ, মানে তুমি ধরো হ্যাঁ, রিটায়ার্ড হবা কোন পজিশনের পর থেকে, যে আমি আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারতেছি না কাজ করতে। সো হোয়াট ইজ দ্য লাস্ট অ্যাক্ট, হোয়াট ইজ দ্য লাস্ট জব ইউ ওয়ান্ট? আমি লাস্ট জব চাই হচ্ছে আমি অ্যানিমেশন ডিরেক্টর হব। এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার ফার্স্ট চাওয়া, কিন্তু আল্টিমেটলি এটা আসলে লাস্ট চাওয়া হয়ে গেছে। কারণ ফার্স্ট চাওয়াটা এইভাবে অ্যানিমেশন শিখার সময় ছিল যে নিজের একটা মুভি বানাবো, শর্ট ফিল্ম বানাবো। বাট পরে দেখলাম যে এই প্রসেসটা নিজের শর্ট ফিল্ম বা মুভি এটা বানাবো বললেই যে হয়ে যাবে এরকম না। ওটার জন্য আমার যে লার্নিং কার্ভটা দরকার এটা আমি আবার নতুন করে গুছাইছি। আ আমার লাইফের যে প্ল্যান গুলো ওগুলো নতুন করে গুছাইছি। গুছানোর পর ফাইনালি আমি এখন চিন্তা করতেছি যে না, এটা হওয়া সম্ভব। এইটার জন্য যা করতে হবে ওইভাবে সাজাইছি প্ল্যান গুলা। আচ্ছা, আমি আচ্ছা, চাই যে আমি যাতে একটা অ্যানিমেশন ডিরেক্টর হতে পারি। আন্ডারে যেন মাল্টিপল ফিল্ম আমি প্রডিউস করতে পারি। আচ্ছা, আচ্ছা। এই আরকি চাওয়া। আর আমার কাছে এখন এটা আরো হোপফুল লাগে এই কারণেই যে এআই টেকটার কারণে। তা আমি এখন মনে করতেছি যে এআই যদি আরো স্মার্ট হয়, হুম, তখন দেখা যাচ্ছে যে আমার এআই সাবস্ক্রিপশন নিয়েও আমি আমার অনেক টিডিয়াস অ্যানিমেশন বলি বা অনেক টিডিয়াস কাজ কমায় আনতে পারবো। ইভেন কি দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মোক্যাপ ডাটা ক্লিন আপ এটা করতে অনেক টাইম লাগে। সো আমিও এখনো ভাবতেছি যে আমি যদি অ্যানিমেশন ডিরেক্টর হই বা নিজে কোনো অ্যানিমেশন মুভি বানাই, হ্যাঁ, আমি এআই ইউজ করে কিভাবে একটা সুন্দর বা একটা ভালো পাইপলাইন রেডি করতে পারি। হুম, কারণ আমার একটা ডিসেন্ট পাইপলাইন লাগবে। কেন? কারণ বাংলাদেশে অ্যানিমেশনের মুভি বানানোর কোনো পাইপলাইন এখনো নাই। যারা করছে তারাও বাইরের জিনিসগুলা ফলো করে। এখন বাংলাদেশের আর্টিস্টরা হয়তো বাইরের আর্টিস্টদের মতো অত প্রফাউন্ড না। যে তারা পাইপলাইনে রেডি। আমি একটা পাইপলাইন ডিজনি থেকে হয়তো ডিজনিরা যেমনে করে একটা YouTube ভিডিও দেখলাম যে ডিজনির পাইপলাইন কি? ওই পাইপলাইনটা দিয়ে করতে পারলে বাংলাদেশের আর্টিস্টের কত প্যারা হবে বা কত টাইম লাগবে হুম। এগুলো আমি ভাবতেছি। আর ইভেন আমার মুভি বা আমার আর্ট স্টাইল গুলা কেমন হবে ওই সবকিছু এখনো প্ল্যানিং স্টেজে আছে। মানে আশা করি যদি আমি টিকে থাকতে পারি, বাট আমি এখন মানে লং টার্ম প্ল্যান আমার এরকম যে আমি অ্যানিমেশন ডিরেক্টর হব আর নিজের অ্যানিমেশন পাইপলাইন থাকবে। লাস্টেই থাকবে নিজের অ্যানিমেশন নিজের ডিরেক্টর। এখন মুভি থাকবে। অ্যানিমেশন ডিরেক্টর এটা মুভির হইতে পারে, গেমের হইতে পারে, খ্যাপের কাজের হইতে পারে, যেকোনো কিছুতে হইতে পারে। হ্যাঁ, তুমি অ্যানিমেশন যে ডিরেক্টর হইতে চাও। হ্যাঁ, আমি অ্যানিমেশন ডিরেক্টর হ্যাঁ, হতে চাই। হ্যাঁ, নাইস। ঠিক আছে, এখন লাস্ট তুমি নিউ কামারদের জন্য কি বলবা? নিউ কামারদের জন্য আমার অ্যাডভাইস থাকবে হচ্ছে বেশি অ্যানিমেশন করতে হবে, বেশি অ্যানিমেশন দেখতে হবে। আর মানে অনেক করতে হবে। মানে এটা আমরা যদি মনে করি ক্যাজুয়ালি করব, আ মানে অনেস্টলি যদি বলি ক্যাজুয়ালি করলে যে ভালো অ্যানিমেটর অনেকে হইতে পারে। অনেকে মনে করেন ক্যাজুয়ালি করে ভালো অ্যানিমেটর হইতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। আর মেক্সিমাম মানুষের মানে আমার ক্ষেত্রে আমার অ্যানিমেশন দেখে মনে হইতে পারে যে আমি খুব অ্যানিমেশনে খুব ট্যালেন্টেড। বাট অ্যাকচুয়ালি আমি অ্যানিমেশনে ট্যালেন্টেড না। এটা আমি অনেক অনেক প্র্যাকটিস করে এখানে আসছি। আমি ছবি আঁকাআঁকিতেও ট্যালেন্টেড না, বাট আমি সারা জীবন ছবি আঁকার চেষ্টা করছি। তো অ্যানিমেশনের ক্ষেত্রেও আমি বলব যে যারা অ্যানিমেশন করেন অনেক ডেডিকেটেডলি অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করে প্র্যাকটিস করতে হবে এবং মানুষকে দেখাইতে হবে। আমরা অনেকে মানে আবার এমন মানুষ না যে আমার আত্মীয়স্বজন। মানে আমি আমার লাইফে ১৭ সালে তো অ্যানিমেশন করা শুরু করছি। ১৭ এর আগ থেকে আমি আমার যত আর্ট ওয়ার্ক বন্ধু-বান্ধবদের দেখাইতাম, আত্মীয়স্বজনদের দেখাইতাম। সবাই বলত, "ভালো, ভালো। এই ভালো, ভালো।" মানে অ্যাকচুয়ালি তারা তো আর্ট বুঝে না। তারা আর্টও বুঝে না, তারা অ্যানিমেশনও বুঝে না। তারা যে ভালো বলছে এই ভালোর আসলে ভ্যালুটা কতটুকু আমি নিজেও জানি নাই, নিজেও বুঝি নাই। আমার গ্রোথটা আসলে কোন পর্যায়ে ছিল আমি কোন সময় বুঝিনি। তারপর যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছি তখন আমি অ্যাকচুয়ালি বুঝছি যে আসলে বাইরের মানুষকে দেখাইতে হবে আত্মীয়স্বজন ছাড়া। আর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে এদেরকে আরো দেখাইতে হবে বেশি করে। আমরা অনেক সময় মনে করি যে না উনাকে দেখাবো না। উনার সাথে তো আমার আ আর্ট স্টাইল মিলতেছে না। আমি কেন দেখাবো? ওর আমার এগুলা করা আমার কাজ উচিত না। খুবই খারাপ এখনো। আমি নতুন হ্যাঁ, আসছি। খুবই খারাপ, আমি দেখাবো না, লজ্জা পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এগুলা এটা তো করা আমার এগুলা হোমওয়ার্ক করলেই এর আপনি কাজ। শেষ।
হোমওয়ার্কের কাজ কেন দেখাবো? একটু ফিনিশ করি। হ্যাঁ, সো যেকোনো সময় তুমি এটা করা বলতেছো যাবে যে না। যেকোনো সময়ই দেখাইতে হবে। যদি মানে ১ম হচ্ছে যে একটা গালিই খান, সমস্যা নেই। গালি দিয়ে শুরু করেন আপনার ক্যারিয়ার, রাইট? কিন্তু এটা হয় না তো যে হ্যাঁ, মানুষ তো আর গালি দেয় না। মানুষ দেখে, দেখে হয়তো লাইক দিল না, হয়তো লাভ দিল না। সেটাতেই হয়তো কিন্তু দেখছে যে এটা তো সিওর যে দেখছে। তো এইভাবে সবাইকে দেখাইতে হবে আসলে। দেখাইলেই এটা দেখাই তো। এটা একটা ফ্রি মার্কেটিং। নিজেকে নিজের একটা ফ্রি মার্কেটিং করা হয় যদি তুমি তোমার কাজকে পোস্ট করো। সো পোস্ট করতে হবে হুম, যে মানুষ তোমাকে চিনবে যে তুমি প্রতিনিয়ত এই কাজ করে করে দিচ্ছ। দেন বিভিন্ন কোম্পানির মানুষের নজরে তুমি পড়ে যাবা। দেন তুমি কাজ করতে 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 দেখবা যে তোমার কাছেই অফার আসছে, তোমার কাছেই ফোন আসছে যে হেই, আর ইউ ইন্টারেস্টেড? তো এই জিনিসটা এই জন্যই এতই ভালো যে সবাইকে দেখানো, সবার সাথে নেটওয়ার্কিং করা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। নাইস। কাজ হচ্ছে কাজ করতে হবে আর হুম। কাজ শেয়ার করতে হবে। এটাই হচ্ছে নিউ কামারদের আমার ১ম রাইট। কথা এবং শেষ কথা। হ্যাঁ। কাজের পাশাপাশি, কাজের পাশাপাশি কি করো? মানে কাজ, কাজের মানে পাশাপাশি প্রফেশন, আমি এখন তো প্রফেশন এইটা। সো প্রফেশনের বাইরে তুমি কি করতে পছন্দ করো? পার্সোনালি বলি, আমাদের ফ্যামিলিতে আমার আম্মু মনে করেন ছোটবেলা থেকেই মানে সে আমাদের কোন সময় একটা কাজের সাথে রাখেনি। সবসময় বিভিন্ন কাজের সাথে এনগেজ করে দিছে। আর আমার ভাই বিশেষ করে। আমার ভাই সব দুনিয়ার সব কাজের সাথে এনগেজ। তো ওই ক্ষেত্রে আমারও এরকম যে কাজের পাশাপাশি আমার দেখা যায় যে আমি একটা স্কাউটিং করি, তারপর একটা মেডিটেশন অর্গানাইজেশন এর সাথে আছি। তারপর মাঝে, মাঝে গ্রাফিক ডিজাইনের কেউ হেল্প লাগলে গ্রাফিক ডিজাইন করে দেই। আর পাশাপাশি এরকম কাজ আমার টুকিটাকি হইতেই থাকে। আচ্ছা, আচ্ছা। আর আরেকটা জিনিস হয় গেম খেলা। গেম খেলি, তারপর বন্ধুদের সাথে ঘুরতে আড্ডা যাই, মারি, বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে যাই। যাই, মামাতে যাই, ইলিশ খাই। হ্যাঁ, তো এই জিনিসগুলা মানে আবার সবসময় এরকম রিসেন্টলি মানে শুরু হয়েছে বাইরে ঘুরতে যাওয়া, দেশের বাইরে। হ্যাঁ, রিসেন্টলি দেশের বাইরে ঘোরা শুরু হইছে। আচ্ছা, নাইস। তো এই দেখা যাচ্ছে যে কাজের পাশাপাশি অনেক co-curricular activities এর সাথে আমি সংযুক্ত। ওগুলাও আমাকে হেল্প করছে কাজে। মানে এমন না যে মানে একটা আরেকটা থেকে ভাইস ভার্সা। একটা আরেকটাকে সবসময় আসলে কমপ্লিমেন্ট করে। নাইস। সো এমনি তোমার এই যে আমরা যে অ্যানিমেশন আড্ডা, এক্স ওয়াই জে অ্যানিমেশন স্কুল থেকে, হ্যাঁ, এইটা সম্পর্কে বলো। মানে তোমার এক্সপেকটেশন কি? এখানে যদিও আমি অনেক কিছুই করতে চাই, এটা শুরু, বাট তোমার এক্সপেকটেশন হ্যাঁ। কি এই জায়গাতে আমার কাছ থেকে? হুম। আমার এক্সপেকটেশন হবে যে আমরা এই জিনিসটা রেগুলার করি। ও মানে ফার্স্ট এক্সপেকটেশন তুমি পিন বা এনি হাউ তুমি আমাকে কোনো টিপ কোনোভাবে টিজ করছো? হ, হ। আচ্ছা। তো আই কারণ হোপ অনেকদিন ধরে এরকম আপনি করবেন করবেন বলতেছেন। করবেন এট লিস্ট বলে। ২ বছর হবে। এই যে এই যে আপনি এটা ভাব এটা কিনছি, মারতেছেন এটা দাঁড়াও। কিনছি। এটা কিনে এটা তারপরে কিনছেন এট লিস্ট ১ বছর হবে। না, 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 এটা মাত্র অ্যা কিনলাম। ও না ওই যে আরেকটা যে অফিস থেকে এক ভাইয়ের থেকে নিছিলেন, ওইটা বলছিলেন ওইটা এইটা দিয়ে শুরু করুন। রাইট, ওইটা এটাই ছিল। পরে এটা দিয়ে দিছিলাম ওরে। হ্যাঁ, এখন আবার ওই একই মডেলটা কিনছি। হ্যাঁ, তাইলে দেখেন। হ্যাঁ, এইবার আমি তারপর আরেকটা পুরাপুরি বলব সেট। যে হ্যাঁ, আরো ইয়ে থাকবে যে আমরা বিভিন্ন জিনিস বাইরের কাজগুলা রিভিউ যাতে করতে পারি। আরো বিভিন্ন অ্যানিমেশন যেরকম আজকে শোকেস কম হইছে। আমরা যাতে আরো বেশি অ্যানিমেশন দেখাতে পারি। অথবা মাঝে, মাঝে কোনো ট্রিপস অ্যান্ড ট্রিকস না, যদি শেয়ার করতে পারি। এই রাইট। টাইপের জিনিসগুলা যদি হয় আড্ডার মাঝখানে। তাই না? আড্ডা আড্ডা যেরকম না, মানে এখানে যেমন মার্ভেল মুভি, বিভিন্ন মুভি নিয়ে যেরকম আজকে পুরাটাই আমার ক্যারিয়ার নিয়ে কথা হইছে বা নিউ কামার্স দের ক্যারিয়ার নিয়ে কথা হইছে। আমরা যদি বিভিন্ন মুভি নিয়ে কথা বলতে পারি, এগুলোও ভালো হবে। সেটাও ভালো হয়। এটা আমরা দেখা গেছে যে ২ জন না থেকে আরো ৩-৪ জন মিলেও কথা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমার ক্যাটেগরিতে হ্যাঁ, অনেক কিছুই আসছে যে মানে আমি অনেকগুলা জিনিস নিয়ে কাজ করব। এক হচ্ছে গিয়ে রেকর্ডেড এরকম থাকবে যে বিভিন্ন শট নিয়ে আমি কথা বলতেছি। ডিটেইলে দেখার চেষ্টা করতেছি। আচ্ছা এইটা এইভাবে কাজ করছে, এটা এভাবে কাজ করছে। সেটা আমি নিজেও স্টাডি করতেছি, প্লাস এই স্টাডিটা কিভাবে করতে হয়, এই জিনিসগুলাও সবাই জানলো। অ্যান্ড সবাই যদি একটু ইন্সপায়ার্ড হয়, তাহলে ওরাও করলো। আর যদি এটা করে তাহলে তো খুব ভালোই হবে, এটা তো তুমি জানোই। তারপরে হচ্ছে গিয়ে কোনো টিউটোরিয়াল বানানো, এটাও আমার ইচ্ছা আছে। মানে আমার আই মিন ইয়েতে আছে, লিস্টে আছে।
তারপর হচ্ছে গিয়ে যে এই অ্যানিমেশন আড্ডাতে অ্যাকচুয়ালি আমি চাই যে আর্টিস্টের স্টোরি, তারপরে এখন কি করতেছে, এই মানে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি, যে প্রশ্ন হুম, উত্তর হুম। করে তার তার জিনিসপত্র, তার স্ট্রাগল, তার সবকিছু বের করা, যেন এই জিনিসগুলো শুনে নতুন একটা মানুষ যেন সাহস পায়। যদিও হ্যাঁ, প্রত্যেকটা মানুষের স্টোরি ডিফারেন্ট, সো তারপরেও রিলেট করতে পারবে তো। সো এই জিনিসগুলো, হুম, তারপরে এইটা দিয়ে শুরু করা মানে কি, যে এই যে তুমি বললা যে তুমি হেল্প করবা, তুমি দুই ভাবে হেল্প করবা, এক হচ্ছে গিয়ে কথা বলে হেল্প করবা, আর একটা হচ্ছে গিয়ে তুমি তোমার চ্যানেলের থ্রুতে তুমি কাজ করবা, সেটা দেখাই হেল্প করবা, রাইট? সো এটাও অনেক বড় জিনিস। আম, এটাও অনেক মানুষকে হেল্প করবে। সো এই জিনিসগুলো যদি না হয়, মানুষ যদি না জানতে পারে, তাহলে তো সমস্যা। সো মানুষকে জানানোর জন্যই আমি চিন্তা করছি যে ওকে, লেটস ডু ইট। এরপরে হয়তো তুমিও এরকম ধরনের, আমি চাই যে সবাই এরকম ধরনের উদ্যোগ নিক, যে এই যে অ্যানিমেশন আড্ডা, দেখা গেছে তুমি এরকম একটা চ্যানেল, তোমার চ্যানেলে আমি আসলাম, গল্প করলাম, রাইট? এরকম। আবার তুমি হুম, যেটা এখন বলছো সেটাও আমার খুব ভালো লাগছে, যে কোনো একটা অ্যানিমেশন মুভি নিয়ে আমরা গল্প করতে পারি, সেখানে হয়তো 2 3 4 জনও থাকতে পারি। বাট এটা আমার লিস্টে রাখলাম এখন। সো এটা সামনে আমরা ই করবো। নাইস, গ্রেট। এই সময়টা খুবই ভালো গেছে, চাপা মারতেছি থ্যাংক ইউ। যে খুবই ভালো গেছে। এখন বাজে 1:20, তোমারও ঘুম ঘুম লাগতেছে, আমারও ঘুম ঘুম লাগতেছে, কালকে আমাদের অফিস আছে। আজকে অনেক কাজ করছি, হ্যাঁ। হুম। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শোয়েব রহমান, তোমার ডাক নাম শোয়েব। সো থ্যাংক ইউ শোয়েব ভাই। যারা নিউ কামার আসবে তারা বলবে যে শোয়েব ভাই, শোয়েব ভাই। অ্যান্ড আমি জন, আমার ফুল নেম বিশ্বজিৎ কুমার রয়, ডাক নেম জন। সো আমি এত সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম শোয়েবের সাথে। অ্যানিমেশন আড্ডাটা কতটুকু হয়েছে, কেমন হয়েছে জানি না, বাট হয়েছে। আমার কাছে আমি স্যাটিসফাইড। আমার কাছে মনে হয়েছে যে যতটুকু যা যা বলছি, ও যা শেয়ার করছে, এগুলো সবকিছুই ভালো হয়েছে। দেন সামনে আমরা আবার আরো ভালো অ্যারেঞ্জমেন্টে আরো কিছু করতে পারি, এটা সামনে দেখা যাক, বাট থামা যাবে না। খারাপ হোক, বাট শুরু করতে পারি, কি বলো শোয়েব? খারাপ হোক, এই জি, জিনিসটা হয়তো খারাপ হ্যাঁ, লাগতেছে আমাদের, খারাপ লাগতেছে, হ্যাঁ, বাট হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার, মানে হ্যাঁ। এখানে ওই যে ইনফরমেশন আমরা গুলা ইম্পর্টেন্ট, রাইট? কিছুক্ষণ আগে, জি, জি, হ্যাঁ, কিছুক্ষণ আগে বললাম না, খারাপ অ্যানিমেশন হইলেও শেয়ার করতে শেয়ার হবে। করতে হবে, সো আমাদের এরকম। পডকাস্ট খারাপ হইলেও শেয়ার করতে হবে। রাইট, এই যে আমি কথা বলতেছি, কোনো সমস্যা হচ্ছে, হয়তো অনেকে এটা হ্যাঁ, এখান থেকে খারাপ কিছু বের করবে, বা যদি বের করে তাহলে তো আমি সেলিব্রিটি, কোনো সমস্যা নাই। আলোচনা, কন্ট্রোভার্সিয়াল কিছু করতে পারলেই আ- ভালো। আলোচনায় আসতে হবে, রাইট? জি, আর আমি সবাইকে আবারও বলতে চাই, বিশেষ করে নতুনদেরকে যারা শিখতেছেন, এটা ব্লেন্ডার হোক, মায়া হোক, যে কোনো সফটওয়্যার হোক, আপনি শিখতে চান, সো কন্ট্যাক্ট উইথ আস। এখানে যেই আর্টিস্ট থাকবে, সেই আর্টিস্টের সাথে আমরা চাইবো যে তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন। আমি এখন আবার আপনি আপনি করে কথা বলছি, আমি তো তুমি করে কথা বলতেছিলাম। যাই হোক, সো তোমরা কি কিভাবে কন্ট্যাক্ট করবা না করবা, এই জিনিসগুলো সবকিছু ডিটেলে আমরা দিয়ে দিব। তোমরা কন্ট্যাক্ট করো। এই যে অলিকের যেই অ্যানিমেশন স্কুলটা আছে, এই স্কুলটাতে অ্যাড হও, খুবই কম টাকা। এই কম টাকার মধ্যে তুমি 3 মাসের মধ্যে মোটামুটি সবকিছু বুঝে যাবা। তারপর তুমি নিজেকে আরো স্পেশালাইজড করো এই অ্যানিমেশনের মধ্যে। অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে এক্সওয়াইজি অ্যানিমেশন স্কুল থেকে, আমি এখনো তেমন কোনো কিছু করতেছি না, বাট ইফ ইউ ইন্টারেস্টেড, এটা একটু এক্সপেন্সিভ হবে, অ্যানিমেশন এক্সওয়াইজি অ্যানিমেশন স্কুল। সো এটা একটু এক্সপেন্সিভ, বাট ইফ ইউ ফিল ইন্টারেস্ট, ইংলিশটা ভুল হইতে পারে, সো এটা যদি তুমি ইন্টারেস্ট ফিল করো, তাহলে তুমি কমেন্ট করো যে ইয়েস, আমি আপনার সাথে কথা বলতে চাই, কিরকম কি কিভাবে শিখান এই জিনিসপত্র। ঠিক আছে শোয়েব, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জন ভাই। ওকে, আমরা নেক্সটে আবার খুব তাড়াতাড়ি মিট করব। থ্যাংক ইউ, বাই বাই সবাই।